ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আজকে আমরা করোনা ভাইরাসের যে ভ্যাকসিন কর্মসূচি চলছে তা নিয়ে কথা বলবো। আমরা পুরো বছর জুড়েই আলোচনায় এই করোনা ভাইরাস ভ্যাকসিন পাওয়া যাবে কি যাবে না, ভ্যাকসিন পাওয়া গেলেও সেটা আসলে আমরা ঠিকমতো পাবো কি পাবো না, পেলেও এটা কাজ করবে কিনা, নানা ধরনের সন্দেহ আশঙ্কা ইত্যাদি ছিল। কিন্তু এগুলো সবকিছু অনেকখানি পারসেপশনকে অনেকখানি ভুল প্রমাণিত করে বাংলাদেশ ভ্যাকসিনে এখনো পর্যন্ত যেটুকু অর্জন রেখেছে, আমরা যদি খাতা কলমে হিসেব করে দেখি, তাতে আমরা নিজেরা নিজেদেরকেই আসলে একটু হলেও সাধুবাদ দিতে পারি, দেওয়া উচিত বলে মনে হয়। যে সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়, একজন সংবাদকর্মী হিসেবে আমি মনে করি যে এই উদ্যোগকে অবশ্যই আমাদেরকে এগিয়ে নেবার জন্য হলেও আমরা অভিনন্দন জানাতে পারি। যে হিসেবটির কথা বলছিলাম, যে মোট জনসংখ্যার 1%, অর্থাৎ খুব অল্প দিনের মধ্যে 1% জনগোষ্ঠীকে ভ্যাকসিন দিয়ে ফেলার রেকর্ড কিন্তু অন্যান্য অনেক দেশেই নেই। এত অল্প সময় 1% মানুষকে দেওয়ার রেকর্ড শুধুমাত্র বাংলাদেশে, আর হবেই না কেন। এই দেশ তো আসলে ভ্যাকসিন হিরোর দেশ। আজকে শিরোনামও তাই, এই ভ্যাকসিন হিরোর দেশ শিরোনাম নিয়ে আমরা যাদের সঙ্গে আলোচনা করব, আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর আছেন আমাদের সঙ্গে। আমরা কোভিড-19 টিকা সংক্রান্ত প্রচারণার যে কমিটি, সেটার সদস্য সচিব ডক্টর মুস্তাক হোসেনকে পেয়েছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা অন্যান্য দেশের অভিজ্ঞতা বরাবরের মতো শুনতে চাই, কারণ নিজেরা ভ্যাকসিন হিরোর দেশ বলে সেলিব্রেট করতে থাকলে একতরফা হয়ে যায়, একটু মিলিয়েও দেখতে চাই। লন্ডন থেকে সাংবাদিক তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন, সাংবাদিক এবং গবেষক। আমরা কানাডা থেকে সাংবাদিক সওগাত আলী সাগরকে অনেক দিন পরে পেয়েছি, এবং কুয়ালালামপুর ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ATM ইমদাদুল হক, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা ভ্যাকসিন হিরো নিয়ে, ভ্যাকসিন হিরোর দেশ, এই শিরোনাম নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই তো ভ্যাকসিনের আমাদের যে সাফল্য, সাধারণ মানুষ ভ্যাকসিন নেবার পরে কীরকম উচ্ছ্বাস প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা জানি। এখন যে কেউ নিউজ ফিডে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে নিউজ ফিডে গেলেই অন্তত আমাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো বন্ধু আছে তার 70% মানুষ তার ভ্যাকসিন দেওয়ার যে সন্তুষ্টি সেটা প্রকাশ করেছেন। এতে কিন্তু 10-এ 10 দেওয়াই যায়। সেই সন্তুষ্টির কিছুটা বহিঃপ্রকাশ থাকে যখন ক্যামেরা নিয়ে আমরা কথা বলতে যাই, তখনও তারা অনেককেই অনেকভাবে প্রকাশ করেছেন। আমরা চাইবো সাধারণ মানুষ আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা তাদের মতামত, মনোভাবের কথাও জানাবেন। যারা ভ্যাকসিন নিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন, প্রত্যাশা তৈরি করেছেন যে আমাদের হেলথ সেক্টরটাও চাইলে আসলে এমন করেই এত এফিশিয়েন্ট, এত সুন্দর, এত গোছানো হতে পারে ভ্যাকসিন হিরোর দেশে। একটা রিপোর্ট দেখতে চাই। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে তিনি কো-চেয়ারম্যানের ভূমিকা পালন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। Collaboration amongst countries, regional and global level, is fundamental to accelerate progress in universal health coverage. প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই প্যানেল আলোচনায় বলেন, 2030 সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা ও SDG অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। Resource mobilization to ensure universal health coverage is a fundamental obstacle in many countries. Effective global partnership to formulate healthcare financing strategy for each country could be an important tool to achieve UHC and ultimately SDGs by 2030. স্থানীয় সময় সোমবার
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ভ্যাকসিন হিরো পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী, যা তিনি দেশের মানুষের জন্য উৎসর্গ করেন। আজকে যে পুরস্কারটা পেলাম এটা আমার না, এটা বাংলাদেশের জনগণের। বাবা মা অভিভাবক তাদের কাছে এই আহ্বান জানাচ্ছি, এই টিকাদান কর্মসূচি যেন তারা অব্যাহত রাখে, কখনো যেন তারা ভুলে না যায়, যা তার বাচ্চাকে সুস্থ রাখবে, সবল রাখবে। আর একটা সুস্থ বাচ্চাই আগামী দিনে আমাদের দেশকে পরিচালনা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। পরে তিনি জানান 2030 সালের অনেক আগেই বাংলাদেশে সবার জন্য ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাখাইন থেকে প্রায় 11 লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিরাট ঝুঁকি তৈরি করেছে। তবে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডিপথেরিয়া, কলেরা সহ এই ধরনের রোগ যেন ছড়িয়ে না পড়ে সেই কাজ করার কথা জানান তিনি। We took extraordinary measures to raise immunity of the Rohingyas through vaccination campaign. মহসিন কবির, এটিএন নিউজ। 2019-এর রিপোর্টটি দেখছিলাম। 23শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করা হয়। এর আগেও বাংলাদেশ বেশ কয়েকবার মাতৃমৃত্যু রোধ, শিশু মৃত্যু রোধ এবং ইপিআই কর্মসূচিতে যেসব ভিটামিন এ বা বাচ্চাদের রাতকানা রোগ, পোলিওর নির্মূল ইত্যাদিতে বাংলাদেশের বিভিন্ন সময়কার সাফল্যে পুরস্কৃত হওয়ার একটি তালিকা, এবং আমরা আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন সময় আমরা সেগুলো মনে করব। তবে একেবারে নগদে নগদ যেটা ভ্যাকসিন হিরোর যে পুরস্কার বাংলাদেশের প্রধানমন্ত্রী পেয়েছেন, তার পরপরই অর্থাৎ 2020-এই আমরা করোনায় আক্রান্ত হয়েছি, এবং এই করোনা আক্রান্তর পরে আজকে 2021-এর ফেব্রুয়ারিতে যখন নাকি আমরা কথা বলছি, তখন বাংলাদেশে একমাত্র দেশ এত অল্প সময়ে দেশের মোট জনসংখ্যার 1% মানুষকে ইতিমধ্যে ভ্যাকসিন দিতে সমর্থ হয়েছে, এবং পৃথিবীর অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি, একটি ভ্যাকসিনও পায়নি এমন দেশের সংখ্যাও এখন অনেক। সেখানে বাংলাদেশ এক যুগান্তকারী অর্জনই বলা যায় নানান সমালোচনার মধ্যে। এবং প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরোর পুরস্কার নিতে গিয়ে যেই কথাটি বলছিলেন যে জনস্বাস্থ্যের যেই আমাদের ডিসিপ্লিন, জনস্বাস্থ্যের বিষয়, এবং এই কারণেই আসলে সম্ভব হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আগে আসলে আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধা নেবেন, শুভেচ্ছা নেবেন। আমরা ডক্টর তৌফিক জোয়ারদারের কাছ থেকেই শুরু করতে চাই। আমি কি ঠিক বললাম পরিসংখ্যানটি? আমরা ইতোমধ্যে এত অল্প সময়ে 1% মোট জনসংখ্যার 1%কে ইতোমধ্যে ভ্যাকসিনেটেড করেছি, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবং এটা আমাদের জনস্বাস্থ্যেরই একটা বড় অ্যাচিভমেন্ট। কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে এটা অবশ্যই একটা খুব বড় অ্যাচিভমেন্ট। ভ্যাকসিনের জন্য বাংলাদেশ একটা মানে রোল মডেল। অনেকদিন ধরেই আমরা এই কথাগুলো সবসময় বলে এসেছি এবং এটা নিয়ে আমরা সবসময় খুবই গর্ব করি। ইনফ্যাক্ট যে 1%, আমার সঠিক পরিসংখ্যানটি আমার এই মুহূর্তে জানা নেই, আমি আপডেটেড নই, কিন্তু যেটা আমি বলতে চাই যে 1%-এর থেকেও আমি মনে করি যে সংখ্যাটি আরো বেশি হবে, কারণ আমরা কিন্তু বাচ্চাদেরকে ভ্যাকসিনেট যেহেতু করছি না, তাদেরকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। জি, আমরা বলছি যে খুব অল্প সময়ে, আমাদের একেবারে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া থেকে আজকের দিন পর্যন্ত খুব অল্প সময়ে মোট জনসংখ্যার 1%, যেটা ভারত অনেক আগে আমাদের অনেক আগে শুরু করেছে, তারাও পারেনি। তাদের নিজের দেশেই ভ্যাকসিন তারা তৈরি করছে, সেটাও পারেনি। আর অন্যান্য দেশের কথা নাই বললাম, অক্টোবরের পরে বা নভেম্বরের শুরু হয়েছে, ইংল্যান্ডে আরও আগে শুরু হয়েছে, কানাডাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, সেসব জায়গারও অভিজ্ঞতা আমরা শুনবো। সেই কারণে এই টাইম স্প্যানে আমরা মোটামুটি কিন্তু হিরোর পদকটি, হিরোর খেতাবটি আমরা নিতেই পারি, তৃপ্তিটুকু আমরা নিতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আর শিশুদেরকে যেহেতু আমরা ভ্যাকসিনেট করছি না, আমাদের ডিনোমিনেটরটা কিন্তু কমে যাচ্ছে, যার জন্য আমাদের মানে পার্সেন্টেজটা ইনফ্যাক্ট আরো বেশি। আমাদের যাদেরকে আমরা ভ্যাকসিনেট করছি তাদের মানে যেই এইজ গ্রুপের মধ্যে ভ্যাকসিনেট করছি তাদের কথা যদি আপনি বিবেচনা করেন, তাহলে বলতে হবে যে আমাদের এটা শুধু 1% না, 1%-এর থেকে অনেক বেশি আমরা আসলে ভ্যাকসিনেট করেছি। এটার জন্য যেই জিনিসে সাধুবাদ প্রাপ্য সেখানে আমাদেরকে সেটা স্বীকার করতে হবে এবং উদারভাবে সেটার প্রশংসাও করতে হবে।
একইভাবে যেখানে আমাদের সমালোচনার জায়গাগুলো রয়েছে সেখানেও আমাদেরকে মুখরভাবে সমালোচনা করতে হবে। একদম। তো এই যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেখানে ডেফিনেটলি আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন, যারা এখানে স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছেন, তারা সবাই মানে দারুণভাবে প্রশংসার দাবিদার। তাদেরকে আমি আসলে অভিনন্দন জানাতে চাই। জি। মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আসলে ভ্যাকসিনকে এভাবে মানুষের কাছে মানে পৌঁছে দেওয়ার জন্য, একটা পজিটিভ ভাইব সৃষ্টি করার জন্য। সেজন্য একই সাথে আমি আপনাদেরকেও আসলে ধন্যবাদ জানাতে জি, চাই যে আপনারা একেবারে যে রোলটা মানে প্লে করেছেন। জনস্বাস্থ্যের বিষয়টি একটা চেইন অফ কমান্ড, অর্থাৎ লিডারশিপ, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এবং তারপরে যেই চেইনটা থাকে এবং তারপরে লেয়ারগুলোতে ঠিকঠাক মতো করে ছড়িয়ে দেয়া এবং তারপরে সেটাকে এক্সিকিউট করা, সেই পুরোটা মিলেই তো একটা বোধহয় জনস্বাস্থ্যের সংজ্ঞাটা পূর্ণ হয়। নিশ্চয়ই ডক্টর তৌফিক জোয়ারদার আমাকে শুধরে দেবেন এর মধ্যে কোথাও কিছু মিস থাকলে। আমরা মনে করি যে একদম ঠিক সময়ে আগে থেকে এক ধরনের বাজি জেতার মতো অবস্থা আমাদের হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি একেবারে আগে থেকে অগ্রিম টাকা দিয়ে রেখেছিলেন, সেই জায়গায় বাজি জেতাটা আমাদের জন্য বিরাট বড় একটা এগিয়ে দেওয়ার মতন একটা কাজ হয়েছে কিনা, এটা একটু আপনার কাছ থেকে একটু মূল্যায়ন শুনতে চাই। হ্যাঁ, মানে যেটা আমি আগেও বলছিলাম যে ডেফিনেটলি এটা একটা ভালো পদক্ষেপ হয়েছে। এখানে কিছু বিষয় নিয়ে আমরাও বলেছি, লিখেছি যে ভিন্নভাবে হতে পারতো কিনা সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হয়েছে। কিন্তু আমরা সাধারণত একটা কথা বলি যে আলটিমেটলি আমাদের যেই ফলাফলটা আমরা পেয়েছি সেটার ভিত্তিতেই আমরা মানে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস বলে একটা কথা আছে, যে আমরা আলটিমেটলি কি পেলাম সেটার ভিত্তিতে আমাদের কিন্তু আগে কি ভুল হয়েছিল কিনা সেগুলো অনেকখানি শুধরে যায় বা সেগুলো অনেকটাই খর্ব হয়ে যায় আর কি আমাদের আলোচনায়। তো আমরা যেহেতু এখনো পর্যন্ত একটা ভালো পজিশনে আছি, আমার মনে হয় যে এটা ডেফিনেটলি আপনার মূল্যায়নটা সঠিক, এবং এটার জন্য আমরা অবশ্যই আমাদের রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যারা আছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো আর কি এটার জন্য। আচ্ছা, আমরা এই এই যে অর্জন, এই যে সাফল্য, এই যে স্যাটিসফ্যাকশন, সেখান থেকে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রত্যাশার অংশটি নিয়ে আমাদের আলোচনা একটু বেশি থাকবে হয়তোবা। আমার সহকর্মীরা গত দুদিন ধরে বিভিন্ন হাসপাতালে যখন নাকি ঘুরছেন, আমি নিজেও সরকারি হাসপাতাল দু একটিতে গিয়ে একটু সরাসরি দেখার চেষ্টা করেছি। ভ্যাকসিন দেবার যে সিস্টেম অসাধারণ সুন্দর, ভালো। আমি শুধুমাত্র মানুষের কথা জানবার জন্য গেছি, কিন্তু পাশাপাশি অন্যান্য সেবাগুলোতেও এতটা এফিশিয়েন্ট হওয়া যায় সেই প্রত্যাশাটা কিন্তু একেবারে এখন তুঙ্গে মানুষের, যে চাইলেই বাংলাদেশ পারে। এতদিন স্বাস্থ্যসেবা নিয়ে যেই হতাশা ছিল, সেই জায়গা থেকে এক ধরনের কি বলবো যে চরম প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা নিয়ে নিশ্চয়ই আমরা বিশেষজ্ঞদের কাছে কথা শুনবো। আমি একটু দেশ বিদেশের অভিজ্ঞতা শুনে আসি। প্রথমে আমি একটি লন্ডন থেকে সাংবাদিক তানভীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তানভীর, একটু জানাবেন আমাদের এই ভ্যাকসিন যে কর্মসূচি আর তার সঙ্গে যদি আমরা একেবারে খোদ বিলেতের তুলনা করি, কোথায় আছি? একজন বাংলাদেশি হিসেবে আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে কিনা, বা অনেক সময় দেখি ফেসবুকে অনেকে নানা রকমের কথা চালাচালি করে যে ভাগ্যিস বাংলাদেশের ছিলে তাই তোমরা ভ্যাকসিনটা পাচ্ছ, বিলেতে হলে তো তোমরা পেতে না। আপনাদের এটা শুনতে হয় কিনা? আনমিউট করবেন। অসংখ্য ধন্যবাদ। এটি আসলেই একটা ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের জন্য এবং অভাবনীয় সাফল্য। এই সাফল্যের মানে ধন্যবাদ দিতে আসলে কার্পণ্য করব না। এ কারণেই সকল আলোচকই এক বাক্যে এটি স্বীকার করবেন। এবং আমরা যখন দৃশ্যপটটা বুঝতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি যেমন শুরুতেই বলছিলেন যে আমার পরিজন, আমার বন্ধু, আমার সহকর্মীরা যখন ফেসবুকে ভ্যাকসিন গ্রহণের ছবি দিচ্ছেন বাহু উঁচিয়ে, আমার পরিবারের সদস্যরাও যখন ভ্যাকসিন গ্রহণের
ছবি দিচ্ছেন আমাদের আগে। তো এটি উন্নত বিশ্বের থেকেও নিজের দেশকে নিয়ে আসলে গর্ব করার মতো একটা ডিপ্লোম্যাটিক রোল মাননীয় প্রধানমন্ত্রী পালন করেছেন। এবং এটি আপনি ঠিকই বলেছেন যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের যে চমকটা এটা বাংলাদেশ দেখাতে পেরেছে। যেখানে ব্রিটেনের অবস্থান ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে প্রায় 20 মিলিয়নের কাছাকাছি ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করছেন যে তিনি জুনের মধ্যে লকডাউন শিথিলের যে একটা চূড়ান্ত একটা রোড ম্যাপ তিনি দিয়েছেন গত সোমবারে। সেখানে দেখা গেছে যে স্বাভাবিক জীবনে ফিরতে হলে ব্রিটেনকে জুন মাসের মধ্যে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের একটা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যাবে। তো এখানে তো সাপ্লাই চেইনটার আসলে কোনো সংকট নাই, নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন রয়েছে অ্যাস্ট্রাজেনেকার, অক্সফোর্ডের, এবং সেটির সাপ্লাই চেইনও নিশ্চিত করা গেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শুরুতেই যেই ধাক্কাটা, যে ভ্যাকসিন 18তম দেশ, পৃথিবীর মাত্র 18টা দেশ এখন ভ্যাকসিন গ্রহণের এই তালিকার মধ্যে সারণীতে উঠানামা করছে, আমি কিছু দেখছিলাম। তো ওই সারণীতে বাংলাদেশ যুক্ত হয়েছে। তো এটি আসলেই গর্বের। অনেকেই বলছেন যে চলো তাহলে বাংলাদেশে চলে যাই, গিয়ে ভ্যাকসিনটা নিয়ে চলে আসি। তো যদিও এটি কৌতুক করে বলছেন, কিন্তু এটি আসলে ইতিবাচক। তবে ভ্যাকসিন ব্যবস্থাপনা নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ আছে, নিশ্চয়ই বলবো। যে ভ্যাকসিন যেখানে শহর অঞ্চলে বা উপজেলা, জেলা পর্যায়ে যেখানে ভ্যাকসিন প্রদান হচ্ছে, আপনি টিকা, সাধারণ টিকা প্রদান আর হচ্ছে গণ ভ্যাকসিন, দুটির মধ্যে কিন্তু পার্থক্য ভিন্ন। তো এই জায়গাটিতে মনিটরিং ব্যবস্থা বা টিকা ব্যবস্থাপনাগুলো কতটুকু কার্যকরভাবে সেটি পালন করা যাচ্ছে, এটার উপরে কিন্তু এই যে তৌফিক জোয়ারদার যেটি বললেন, চূড়ান্ত সাফল্য। আমরা ভ্যাকসিন পেয়েছি, কিন্তু ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো, WHO-র যে নিয়ম নীতিগুলো আছে, কতক্ষণ পরে আপনি এটি খুলবেন, কতক্ষণ আপনি রাখতে পারবেন, তানভীর, এগুলোর উত্তর দেবার জন্য দুইজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে এই প্যানেলে আছেন, ডক্টর SM আলমগীর এবং ডক্টর মুস্তাক হোসেন। দুজনেই কিন্তু খুব চমৎকারভাবে আমাদের সকল যদি, কিন্তু, কেন, কিভাবে ইত্যাদি সবকিছুর উত্তর দিয়ে দেবেন। আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নগুলো রাখবেন আপনার ব্যবস্থাপনা নিয়ে, দূর থেকেও যেই প্রশ্ন মাথায় আছে। আমরা মোটামুটি ফিল্ডে এবং অফিসে সব জায়গায় বসে নানা রকমের, অথবা ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া দেখেও আমাদের মতন করে আমরা একটা জাজমেন্টের মধ্যে যাচ্ছি যে ওকে, আমরা কোথায় আছি, কেমন পূর্বের অভিজ্ঞতা আমরা কেমন করে কাজে লাগাচ্ছি। যদি ডক্টর ATM ইমদাদুল হকের কাছে একটু জানতে চাই, মালয়েশিয়া আমি যতটুকু জেনেছি যে আজকে থেকে শুরু হওয়ার কথা, নাকি আগামীকাল থেকে শুরু হবে ভ্যাকসিন দেওয়ার। একটু কাছে পিঠের দেশ, অনেকেই বা মালয়েশিয়ায় হুটহাট যান, কাজে যান, বেড়াতে যান, অনেক কিছুতেই। তো এই কাছের দেশটার কি অবস্থা, একটু আপনাকে পেয়ে জেনে নিতে ইচ্ছে করছে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আপনার মূল প্রশ্নে যাওয়ার আগে একটু জিনিস আমি জানিয়ে যাই। সেটা হলো যে মালয়েশিয়াতে এখন যে করোনা পরিস্থিতি যেটা চলছে, এটা অনেকটা সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ বলা যায়। কারণ মালয়েশিয়াতে কিন্তু একসময় দৈনন্দিন কেসের সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে গিয়েছিল। তারপর হঠাৎ করে হয়তো আপনারা অনেকে শুনেছেন, এখানে একটা বাই ইলেকশন হয়েছিল, পার্লামেন্টারি বাই ইলেকশন হওয়ার পরে একটা স্টেটে ইলেকশন হয়েছিল। তারপরে থেকে এই সংখ্যাটা আবার বাড়তে থাকে। এখানকার সরকার এটাকে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ বলছে। এখন যে অবস্থাটা, সেটা হলো এখন এখানে প্রতিদিনকার কেস অন অ্যান অ্যাভারেজ প্রায় 3000। আজকেও ছিল 2887 সম্ভবত। তো এবং আজকে সহ টোটাল কেসের সংখ্যা হলো প্রায় 3 লক্ষ, এবং টোটাল ডেথ হলো প্রায় 1100। এটা হলো অবস্থা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মালয়েশিয়া ভ্যাকসিন কালেকশনের দিক থেকে একটু পিছিয়ে আছে। এটা সত্য, একটু পিছিয়ে আছে। কারণ মালয়েশিয়া প্রথম দিকে চিন্তা করেছিল যে সাইনোভ্যাকটা নেবে, কিন্তু সাইনোভ্যাকের থার্ড লেভেল ট্রায়াল ইত্যাদি দেরি হওয়াতে সেটার ব্যাপারটা আর করতে পারেনি। তারপরে ফাইজারের জন্য অপেক্ষা করার কারণে একটু দেরি হয়ে গেছে। আমরা জানি যে গত 22 তারিখে প্রথম চালান এসেছে, এবং এই চালানের সংখ্যাটা হলো 3,12,390 ডোজ ভ্যাকসিন এসেছে ফাইজারদের। এবং এটা আজকে থেকে দেয়া শুরু হয়েছে। আজকে প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং প্রধানমন্ত্রী, ডিজি হেলথ সহ অন্যান্য মন্ত্রী মহোদয়রা আজকে তারা নিয়েছেন। কালকে থেকে এটা
ফ্রন্টলাইনারদেরকে দেওয়া হবে। এবং মালয়েশিয়া মোটামুটি 3টা স্টেজ করেছে, 3টা ফেজ করেছে। প্রথম ফেজে এটা টার্গেট করেছে যে এপ্রিলের মাঝামাঝির মধ্যে 5 লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে, এবং এটা সবাই হলো ফ্রন্টলাইনার। তারপরে এপ্রিলের মাঝামাঝি থেকে তারপরে এটা টার্গেট করা হচ্ছে 9.4 মিলিয়ন লোককে ভ্যাকসিনেট করা হবে। এবং মালয়েশিয়ার টোটাল টার্গেট হলো যে বাই অগস্ট তারা, আপনার মনে করেন যে বাই অগস্ট তারা মোটামুটি তারা টার্গেট করেছে যে 25 মিলিয়ন ভ্যাকসিন তারা দেবে। এবং এই 25 মিলিয়ন ভ্যাকসিন তারা হিসাব করেছে যে 83% অফ দ্য অ্যাডাল্ট পপুলেশন। তো অ্যাডাল্ট পপুলেশন যেহেতু তারা 18 ইয়ার্স উপরে তাদেরকে ভ্যাকসিন দেবে, 18 ইয়ার্স এর নিচে তাদেরকে ভ্যাকসিন আপাতত তারা দেবে না, এটা পরে দেখা যাবে। এখনকার টার্গেট অনুযায়ী টার্গেট হলো যে 83% অফ দ্য টোটাল অ্যাডাল্ট পপুলেশনকে তারা ভ্যাকসিনেট করবে। এবং মালয়েশিয়া মোটামুটি তারা বিভিন্ন সোর্স থেকে ভ্যাকসিন কালেক্ট করছে, শুধুমাত্র একটি সোর্স নয়। যেমন এটা এখন ফাইজারের চালানটা এসছে, তারপরে এরা ফাইজারের পরে তারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার থেকেও নেবে, সাইনোভ্যাক থেকেও নেবে, এবং আমি যতটুকু জানি, এবং ইভেন দ্য স্পুটনিক 5 সেখান থেকেও রাশিয়ান যে ভ্যাকসিনটা আছে সেখান থেকেও ভ্যাকসিনটা আসবে। তবে এটা এখন ফাইজার দিয়ে শুরু হয়েছে। আমরা সাধারণ লেভেলে আমরা জানি না যে নেক্সট চালানটা কি ফাইজারের আসবে না কি নেক্সট চালানটা অক্সফোর্ডের আসবে। তবে এটাই টার্গেট যে মোটামুটি তারা দেবে। এবং এখানকার যে অবকাঠামো আছে, যদিও আমরা আমাদের দেশকে ভ্যাকসিন হিরো দেশ বলে আমরা জানি, এখানে ওর অবকাঠামোটা বেশ ভালো, এখানেও ভ্যাকসিনেশনের অবকাঠামো খুব ভালো। এবং এখানে এরা ঠিক করেছে 600 কেন্দ্র, সারা দেশে 600 কেন্দ্র হবে, এবং 600 কেন্দ্র থেকে তারা এই ভ্যাকসিনটা দেওয়া শুরু করবে। অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অনলাইন রেজিস্ট্রেশন, আমরাও অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি। একটা ইতিবাচক দিক হলো, প্রথম দিকে মালয়েশিয়া যেটা ডিক্লেয়ার করেছিল বেশ কমাস আগে যে তারা তাদের নিজস্ব সিটিজেনদেরকে আগে দেবে, এখন সেটা থেকে তারা সরে এসেছে, তারা সবাইকে দেবে। এখানে যারা ইমিগ্রেন্ট আছে, মানে ওয়ার্কার থেকে শুরু করে যারা প্রফেশনাল, সবাইকেই তারা দেবে, সিটিজেন নন সিটিজেন সবাই বিনামূল্যে এই ভ্যাকসিনটা পাবে। জি, মানে তানভীর যেটা বলছিলেন যে অনেকে হয়তো একটু ঠাট্টার ছলে বলেছে যে তাইলে তো আসলে বাংলাদেশে চলে যাওয়াই দরকার, বাংলাদেশ থেকে ভ্যাকসিনটা নিয়ে আসি। নিশ্চয়ই আজকের আগে পর্যন্ত আপনাদেরও ওই মালয়েশিয়াতে বসেও তো মনে হচ্ছিল খুব তো বেশি দূরে না, বাংলাদেশ থেকে চট করে ভ্যাকসিনটা নিয়ে আসি, এমনকি কিছু শুনেছেন বা ভেবেছিলেন? না, আপনি যথাযথ প্রশ্নই করেছেন, কিন্তু এখানে একটু সমস্যা ছিল। সমস্যাটা হলো এরকম, যেহেতু আগে কথা ছিল যে বাংলাদেশে 4 উইকস পরে সেকেন্ড ডোজ দেবে, তারপরে ওটা থেকে সরে এসে এখন 8 উইকস হয়েছে। এখন কোনো একটা প্রবাসীর পক্ষে 3 মাসের জন্য, 2.5 মাস বা 3 মাসের জন্য দেশে যাওয়া সম্ভব না। আবার দেশের থেকে এসে যদি 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হয়, এই রিস্কটা আমরা কেউ নেব না, যে 3 মাস গিয়ে দেশে থাকা আবার এসে 14 দিন কোয়ারেন্টাইন থাকা। যদিও এটা থিওরিটিক্যালি মনে হয়েছিল যে বাংলাদেশে চলে যাই, বাংলাদেশ থেকে ভ্যাকসিন নিয়ে আসি, কিন্তু আসলে এটা প্রকৃতভাবে এটা আমাদের জন্য একটা নিউজ আইটেম, এবং আমরা সবাই অনেকে খুশি হতাম যে বাংলাদেশি যারা বিদেশে থাকেন তারা ভ্যাকসিন নিতে বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের। নিশ্চয়ই আরো অনেক কিছু শুনবো আপনার কাছে, ডক্টর এটিএম ইমদাদুল হক। ডক্টর এটিএম ইমদাদুল হক, ফাইজার, সাইনোভ্যাক্স ইত্যাদি নিয়ে যখন বলছিলেন, আমার চট করে একটা মাথায় প্রশ্ন এলো, আমি ডক্টর মুস্তাক হোসেনের কাছ থেকে একটু শুনে নিতে চাই। আমরা যেই ভ্যাকসিনটা, যেটা আমাদের এখানে জিনোভ্যাক্স, ফাইজার নয়, আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যেই কোভিশিল্ড ফাইজারের চেয়েও ভালো কাজ করছে, এরকম একটি নতুন তথ্য আমরা জাস্ট পেলাম। এটাকে একটু আমাদেরকে সহজ করে বলবেন, আসলেই কি তাই? ধন্যবাদ। আমি প্রথমেই বলছি যে আমাদের যারা ভ্যাকসিনের কাজ করছেন রাত দিন, তারা প্রচন্ড পরিশ্রম করছেন। তবে আমি একটু বলবো যে আমাদের বয়স সীমা কিন্তু 40-এ নামিয়ে আনা হয়েছে। আমাদের যে অরিজিনাল পরিকল্পনা ছিল, অর্থাৎ প্রথম পর্বের সেখানে কিন্তু 51 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা, অর্থাৎ তারা অগ্রাধিকার গ্রুপে যারা আছেন তারাও সবাই এখনো নেননি, এবং 65 বছরের উপরে ছিল সেই 1 পর্যায়ে, তারাও কিন্তু সবাই নেননি।
কাজে বয়সটা আমরা নামিয়ে এনেছি। তাতে নিশ্চয়ই আমরা যে কোনো বয়সের হোক, যদি আমরা বাংলাদেশের মানুষকে কার্যকরভাবে 70% টিকা দিতে পারি, যাদের দেহে কার্যকর ক্ষমতা গড়ে উঠবে, তাহলে আমরা আমাদের পপুলেশন ইমিউনিটি অর্থাৎ আমাদের জনসমষ্টি প্রতিরোধ ক্ষমতাটা হবে। সেই পথে কিন্তু আমাদের সামনে অনেক দিন বাকি আছে। আমাদের টিকার যে সরবরাহ সেটা নিরবিচ্ছিন্ন হতে হবে। এখনো পর্যন্ত আমাদের সমস্যা হচ্ছে না, কাজে আমাদের সামনের দিনের সাফল্যগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। টিকার বিষয়ে দেখুন, যতগুলো টিকা আবিষ্কার হয়েছে সবগুলো টিকাই কার্যকরী, সবগুলো টিকাই কিন্তু নিরাপদ, এবং এখনো পর্যন্ত কোনো টিকার ক্ষেত্রেই আমরা কোনো বড় ধরনের, যেটাকে বলা ইংরেজিতে অ্যাডভার্স এফেক্ট বা বিরূপ প্রতিক্রিয়া হয়নি। যা হয়েছে সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। কাজে এখানে কোনটা ভালো কোনটা মন্দ এই আলোচনা যাওয়াটা কিন্তু আমি খুব মানে প্রয়োজনীয় মনে করি না। কারণ আজকে আমরা একটা টিকা দিয়ে আমরা নিচ্ছি, আমাদের 16 কোটি মানুষকে যদি টিকা দিতে হয় 32 কোটি ডোজ প্রয়োজন হবে। কোনো একটি কোম্পানির পক্ষে সম্ভব না, বা আমরা নিজেরাও যদি তৈরি করি 32 কোটি ডোজ তৈরি করা আগামী 2 বছরের মধ্যে। কাজেই সমস্ত টিকাই ভালো। নতুন নতুন প্রযুক্তি নিয়ে তারা করেছে, ফাইজারের যে জেনেটিক প্রযুক্তি। ডক্টর মুস্তাক হোসেন, আমরা কিন্তু এতদিন ধরে নানা রকমের সিঙ্গেল ডোজ ইত্যাদি দাম, কোনোটার $100, কোনোটা $20 নিচে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছি। এবং এগুলো সবই আসলে যে জার্নাল, আপনারা চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা যেসব জার্নালগুলো দেখেন, যেসব নতুন নতুন ইনফরমেশন আসে সেখান থেকেই আলোচনা করেন। একেবারে সদ্য যেই খবরটি, সেই খবরটি যেটা আমরা সাংবাদিকরা অনেক সময় এগুলোতে পোক করি, যে আমরা যেই ভ্যাকসিনটা নিচ্ছি সেটা থেকে ফাইজারের ভ্যাকসিনটা একটু দূরে রাখা হয়েছিল, এটা সিঙ্গেল ডোজ ইত্যাদি নানান কথা। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে যে এটার এফিকেসি অনেক ভালো, এখনকার যে ফলাফল। সেটাই আমি একটু আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চেয়েছি, নিশ্চয়ই বলবেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় ভ্যাকসিন হিরোর দেশে শিরোনামে আমরা কথা বলছি। বিরতির পরে ফিরছি। আমরা অন্যান্য আলোচকদের প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তর দেবার প্যানেলিস্টরাও তৈরি হয়ে আছেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা ভ্যাকসিন হিরোর দেশে আমাদের আজকের শিরোনাম। তৌফিক মারুফ, ডেপুটি চিফ রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ স্টুডিওতে উপস্থিত আছেন। আর আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর আছেন আমাদের সঙ্গে। আছেন ডাক্তার মুস্তাক হোসেন, কোভিড-19 টিকা সংক্রান্ত প্রচারণা কমিটির সদস্য সচিব। ডক্টর তৌফিক জোয়ারদারের কথা আমরা শুনছিলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কুয়ালালামপুর থেকে শুনছিলাম ডাক্তার ATM ইমদাদুল হককে। তানভীর আহমেদ বলেছেন লন্ডন থেকে, এবং সগাদ আলী সাগর। আমরা একটু শুনতে চাই কানাডা থেকে সাংবাদিক সগাদ আলী সাগর। ওখানে কি অবস্থা? ঠান্ডার জন্য তো অনেকেই খুব কাবু অবস্থায়, ভয়ে ঘর থেকে অনেকে বেরোন না। সাগর, ভ্যাকসিনের কি অবস্থা? যদি আমরা কথা যদি বলি যে বাংলাদেশের সঙ্গে টিকার প্রশ্নে, ভ্যাকসিনের প্রশ্নে যদি আমরা তুলনা করতে চাই বা সারা বিশ্বের সঙ্গে তুলনা করতে চাই, শুরুর দিকে কোভিড মোকাবেলায় কানাডা যতটা আলোচনায়, পজিটিভ অর্থে আলোচনায় ছিল, এখন কিন্তু কানাডা একটু পেছনে আছে। বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। সেটি নানা কারণ আছে, সেটি আন্তর্জাতিক রাজনীতি আছে। যেহেতু কানাডার 7টি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি ছিল, তার মধ্যে কানাডা সরকার 2টিকে অনুমোদন দিয়েছে, মডার্না এবং ফাইজার। মডার্ন এবং ফাইজার দুটিরই সাপ্লাই এর ক্ষেত্রে সমস্যা ছিল। যুক্তরাষ্ট্রের প্রোটেকশনিজম, ইউরোপীয় ইউনিয়নের প্রোটেকশনিজম, যে তাদের দেশ থেকে বাইরে কোথাও টিকা যাবে না, এরকম একটি নির্দেশনার কারণে কানাডা তার প্রয়োজন মতো, চাহিদা মতো যে টিকাগুলি পায়নি। কিন্তু যেটি হয়েছে, কানাডা এখন পর্যন্ত তার টোটাল পপুলেশনের 0.81% নাগরিকদেরকে তারা টিকা দিতে পেরেছে। কানাডার প্রায়োরিটি ছিল তার লং টার্ম কেয়ার গুলো, যেহেতু সেখানেই সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হচ্ছিল, সংক্রমণের হারটা সেখানে বেশি ছিল। আমি এই ফাঁকে একটা আজকে রিলিজ করা একটা তথ্য, একটা উৎসবঞ্জক তথ্য আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে সিটি অফ টরন্টোর হেলথ ডিপার্টমেন্ট যে তথ্যটি তারা জানাচ্ছে যে
কানাডাতে কিন্তু মোস্টলি লং টার্ম কেয়ার গুলোতেই সবচেয়ে বেশি মৃত্যুর হার এবং সংক্রমণের হারও এখানেই সবচেয়ে বেশি। এবং তারা জানাচ্ছে যে নভেম্বরে যেখানে 10% ছিল সংক্রমণের হার, ফেব্রুয়ারি 7 তারিখের পর থেকে সেটি নেমে এসেছে লেস দেন, মানে সিটির যে হার 0.6% নেমে এসেছে। সিটির সংক্রমণের হার হচ্ছে 4.8%। এই যে সংক্রমণের হারটা 0.6% নেমে এসেছে, সেটি তারা বলছে সম্ভব হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে, মানে ফুল ডোজ ভ্যাকসিন দেওয়ার পরে লং টার্ম কেয়ারগুলোতে সংক্রমণের হার নেমে 0.6% চলে এসেছে। তার মানে হচ্ছে যে তারা এখন মনে করছে যে ভ্যাকসিন দেওয়ার পর এই উৎসাহব্যঞ্জক ফলাফলটি তারা পাচ্ছে। কানাডা এখন আবার ভ্যাকসিনের ক্ষেত্রে তার যে গতি, সেই গতিতে ফিরে আসছে, কারণ এই সপ্তাহ থেকে তাদের নিয়মিত সরবরাহ তারা ফাইজার নিয়মিত সরবরাহ শুরু করছে। ফলে এখন থেকে মার্চ মাস পর্যন্ত তাদের একটি তুমুল গতিতে যাবে। কিন্তু এই প্রথম হাসপাতালগুলো, লং টার্ম কেয়ারগুলোর বাইরে সাধারণ নাগরিকদের মধ্যে যাদের বয়স 80-80 উপরে যাদের বয়স, তাদেরকে ভ্যাকসিন দেওয়া এই সপ্তাহ থেকে কানাডা শুরু করেছে। আমার স্ত্রী, তিনিও হেলথ কেয়ারের, তিনি যেহেতু হাসপাতালে না, ওনাকেও কিন্তু অপেক্ষা করতে হয়েছে, উনি আজকে নেবেন। তার মানে হচ্ছে কানাডা হিসাব করে প্রায়োরিটি ঠিক করে যে কোন লেভেল পর্যন্ত দেবে, তার বাইরে তারা যায়নি। তারা কিন্তু এজ বারটাকে নামিয়েও নিয়ে আসেনি যে না আমরা এই জায়গায় নিয়ে যাব, ওই জায়গায় নিয়ে যাব, তা না। একটা প্ল্যান করে বয়সগুলো ঠিক করে কাদেরকে আগে দিবে কাদেরকে পরে দিবে সেভাবে যাচ্ছে। মানে শওকত আলী সাগর, আপনি কি ইঙ্গিত করছেন যে আমরা এইচ বারটা একটু নামিয়ে এনেছি হুট করে, এই কারণে আমরা অল্প দিনে এরকম চট করে সাফল্যের কথা বলছি? আপনি কি তাই মিন করছেন যে আমরা 40-এ নামিয়ে এলাম এবং তারপরে তরতর করে বাড়লো, ব্যাপারটি কি তাই? প্রত্যেকটি দেশের এনভায়রনমেন্ট, প্রত্যেকটি দেশের সিনারিও কিন্তু ভিন্ন ভিন্ন। কোভিড এর সংক্রমণ কিংবা ভ্যাকসিনেশন কোনোটাকে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সঙ্গে মিলিয়ে কম্পেয়ার করাটা ঠিক হবে না। কিন্তু এর আগে আমরা নানান কিছু নিয়েই তো তুলনা করেছি, কারণ এটা তো একটা অতিমারি এবং গোটা বিশ্বে একসাথে জেকে বসেছে। সুতরাং আমরা কে কি মানলাম কি মানলাম না, আমাদের আচার আচরণের সঙ্গেও কিন্তু অন্যদের আমরা তুলনা করেছি না। কিন্তু টিকা ব্যবস্থাপনার কথা যদি বলি, যে বাংলাদেশের মানে হেলথ কেয়ার স্টাফ প্রফেশনাল যারা ইভেন বিদেশেও আছে, তারাও কিন্তু কানাডাতে বাংলাদেশে যেসব ডাক্তাররা বা হেলথ কেয়ারের যারা আছেন, কানাডাতে যারা কাজ করেন, কানাডায় ট্রেন্ড এবং কানাডায় এডুকেটেড হেলথ কেয়ার প্রফেশনালদের চাইতেও তারা কিন্তু এই একটা জায়গায় কিন্তু তারা অনেক বেশি এক্সপার্ট, তাদের এক্সপার্টিসটা কিন্তু বেশি। সেটা কানাডিয়ান হেলথ কেয়ার কিন্তু সেটা এগ্রি করে আমাদের বাংলাদেশি এই এক্সপার্টাইজের সঙ্গে। ফলে আপনি যদি ভ্যাকসিনেশনের কথা বলেন, ভ্যাকসিনেশনে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে নট অনলি, মানে এই যদি আমরা কোভিড বলি, কোভিড বাদ দিলেও ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বাংলাদেশের হেলথ কেয়ার প্রফেশনাল, বাংলাদেশের ম্যানেজমেন্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত যে তারা খুবই এক্সপার্ট। অসাধারণ। আমরা অন্য আলোচনায় যাব। ডক্টর এস এম আলমগীরের কাছে যাবার আগে তৌফিক মারুফ, আমরা যেই শিরোনাম নিয়ে শুরু করেছি ভ্যাকসিন হিরোর দেশে, এবং একেবারে এই অল্প কদিনে যে 1% দেশের মোট জনসংখ্যার 1% মানুষকে ভ্যাকসিন দিতে পারার যেই সাফল্য, সেটা পৃথিবীর অনেক দেশেই নাই। যেটা তানভীর স্ট্যাটিস্টিক্স বলছিলেন যে 18টি দেশ মাত্র ভ্যাকসিন নেওয়া এগুলো শুরু করেছে, তার মধ্যে বাংলাদেশ। আপনি হেলথ রিপোর্টার যে ফোরাম, সেই সংগঠনটির সাথে জড়িত, নিজে এখনো রিপোর্টিং এর সঙ্গে জড়িত, আপনার দেখাশোনা থেকে কি বলবেন? ধন্যবাদ। আমি অবশ্যই সাগর ভাই যে কথাগুলো বললেন অ্যাবসলিউটলি রাইট, যে বাংলাদেশ ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্বের কাছে রোল মডেল হয়ে আছে। এটি শুধু যে করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে এটি তো সবেমাত্র শুরু হলো, বাট আগে থেকে অন্যান্য আমাদের যে টিকাগুলো আছে সেটির ব্যবস্থাপনাটা, কিন্তু ওই টিকা আর এই টিকার ব্যবস্থাপনাগত কিছু পার্থক্য আছে। আমরা কিন্তু এখন জানি এই মুহূর্ত পর্যন্ত যারা অন্য টিকাগুলোর জন্য এক্সপার্টিস যারা আছে, তারা কিন্তু এই কোভিডে এখনও জড়িত হননি। আমাদের মাথায় রাখা দরকার যে এখন পর্যন্ত যারা টিকা দিচ্ছেন সেটি কিন্তু শুধুমাত্র ফ্যাসিলিটি যে হসপিটালগুলোতে, হসপিটাল বেস, এর বাইরে কিন্তু টিকা দেওয়া হচ্ছে না। হসপিটাল বেস, দ্যাট মিনস যারা আমাকে যারা টিকা দিচ্ছেন তারা হচ্ছে নার্স। উপজেলা পর্যায়ে সেকমো কেউ কোথাও জয়েন করেছেন।
এই যে 1002টি সেন্টারে এখন যা হচ্ছে তাই, এর পরের স্টেজে কিন্তু আছে হেলথ কেয়ার অন্য যারা আছে, আমরা যাদেরকে হেলথ অ্যাসিস্ট্যান্ট বলি কিংবা FWV FWA ইত্যাদি, ওনারা যুক্ত হবেন যারা নিয়মিত টিকা কার্যক্রমে যুক্ত থাকেন, তারা দিবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই যে 4600 ইউনিয়ন পর্যায়ে যে সেন্টারগুলো রেডি করা আছে সেগুলো কিন্তু এখনও শুরু হয়নি, এটি আরও পরে শুরু হবে। আরেকটি জায়গায় যেটি বলছি যে আজকে পর্যন্ত যে হিসেব আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে 1.25% টোটাল পপুলেশনের আমরা কিন্তু আসলে টিকা দিয়ে ফেলেছি। এখন কিছু কিছু জায়গায় আমি একটু শুনছিলাম সাগর ভাইয়ের কথা এবং তৌফিক জর্দার যে কথাগুলো বলছিলেন, দুই তিনটি বিষয় কিন্তু আছে। আমাদের এখানে যে এইজের যে লিমিটেশন যেটা ছিল, এটি ঠিক যে যখন 55তে ছিল, 55-এর উপরে ছিল এবং যারা ফ্রন্টলাইনার, এই দুইটা ক্যাটাগরি যখন ছিল তখন একটু গতিটা কম ছিল। যখন এটি আবার 40-এ নামিয়ে আনলো, হুট করে এই গতিটা অনেক মাত্রায় বেড়ে গেছে। প্রশ্ন তখন আমাদের কাছ থেকেও ছিল যে কেন এটি একেবারেই 40-এ নামিয়ে আনা হলো, এটি যদি 50-এ নামানো হতো, 45, অন্যান্য কোনো কোনো দেশ কিন্তু তাই করছে। এই যে 40-এ নামিয়ে আনলো, এটির একটি খারাপ দিকও কিন্তু আছে, খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। খারাপ দিকটা যদি বলি, দেখুন আমার জানা মতে আপনি যে কথাটি বললেন, মানে খারাপ দিকটা কি, মানে আপনি জানেন যে 40-এ নামানোর একটা খারাপ দিক আছে অলরেডি, আমরা জানি নাকি আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকেও আমরা প্রশ্ন রাখতে পারি? আমার পর্যবেক্ষণ, রাইট, যে আপনার পর্যবেক্ষণটা আমরা পরে শুনে, মানে আপনি বলবেন, আমরা তারপরে এটা একটু মিলিয়ে নিতে চাই। জি, আমার পর্যবেক্ষণটা হলো এটি যে যখনই 40-এ নামিয়ে আনা হলো, আমাদের তথ্যগত অগ্রগতি হলো, সংখ্যাগত অগ্রগতি হলো, কিন্তু একজন বিশেষজ্ঞ কিন্তু বলেছেন যে এই যে 50 আপ যারা, তাদেরকে টানার ক্ষেত্রে, তাদেরকে একটু উৎসাহিত করার ক্ষেত্রে এটা গতিটা কমে গেছে। এইটি হতো না, বরং যদি 50 আপের উপরে যারা ছিলেন তাদেরকে যদি আগে, যেহেতু তারা ঝুঁকিপূর্ণ, যেহেতু ফ্রন্টলাইনার হিসেবে যারা আছেন তাদের অনেকেই এখনও টিকা পাননি, ভিড়টা যখন 40 থেকে 55 বা 50 হয়, এইটা তুলনামূলক ইয়াং জনগোষ্ঠী অনেক কেন্দ্রেই আমি নিজে যখন যাই দেখছি, তারা ধরেন ওই বয়স্ক একজন মানুষ আসলো, উনি হয়তো পারছে না, কিন্তু একজন ইয়াং আপনার আমার তদবিরে সোজা, আমি তদবির শব্দটা বললাম, সরি টু সে, এইভাবে তারা সুযোগ কিন্তু নিয়ে নিচ্ছে। স্পট, অন্যদিকে স্পট রেজিস্ট্রেশনটা বন্ধ করে দেওয়া হলো, ফলে অনেক সেন্টারে ওই বয়স্ক মানুষ, তিনি এখনও রেজিস্ট্রেশন করা আছে, ডেট পাননি, তিনি টিকা নিতে পারছেন না। আমি আজকেও 2-3টি সেন্টার ঘুরেছি, সেখানে আমি এটি দেখেছি এবং হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন, ভলান্টিয়ার যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। আমি সেখানে দেখলাম যে অনেক ইয়াং, অর্থাৎ 40-এরও নিচে, কোনো কোনো ফাঁক ফোকর দিয়ে তারা রেজিস্ট্রেশন করে ডেট আসেনি, কিন্তু তিনি গিয়ে ভলান্টিয়ারকে বুঝিয়ে টিকাটা নিয়ে নিচ্ছেন। বয়স্ক একজন, তিনি টিকা দিতে পারেননি, তিনি ফিরে গেছেন, এরকমটাও হচ্ছে। আচ্ছা, এরকমটা কেন হচ্ছে ডক্টর ASM আলমগীর? অনেকগুলো প্রশ্ন, সব ভ্যাকসিন হিটর দেশে আমরা এটা সেলিব্রেট করছি, কিন্তু তার মধ্যেও যে কিছু ফাঁক ফোকর আছে, কিছু প্রশ্ন থাকে, সব প্রশ্নের উত্তরই তো আপনারা দেবার জন্য তৈরি আছেন। ডক্টর ASM আলমগীর, আমরা তৌফিক মারুফের প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। ধন্যবাদ দিদি। আর যেটা আপনি শুরু করেছেন আজকে আমাদের ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে, আমাদের এই কথাটি বোধহয় আমাদের বারবার মনে করিয়ে দেওয়া উচিত আমাদের সবাইকে। তবে আমি শুরু করি যে 1% না, আজকে আমরা 1.5% অতিক্রম করেছি। সো এটা বাড়ছে, আগামী সপ্তাহে এটা 2% চলে যাবো। সো এটিও একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এখানে যেটা বলা হয়েছে, আসলে আমরা যারা শুরু করেছি কাজটি, আমরা প্রথম দিকে একটু হেসিটেট ছিলাম, এটা সত্যি কথা, যখন রেজিস্ট্রেশনের সংখ্যা অত্যন্ত কম ছিল, আপনারা জানেন। সেই জন্য একবার ডিসিশন হয়েছিল যে 4 সপ্তাহ পরে আমরা দ্বিতীয় ডোজ দিব, এবং 35 লক্ষ, আমাদের হাতে যেহেতু 70 লক্ষ ভ্যাকসিন আছে, ডেট এক্সপায়ার হবে এপ্রিলে, সেই জন্য আমরা 35 লক্ষ দিয়ে এখান থেকে দ্বিতীয় ডোজ রেখে দিব। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সফটওয়্যারটা অনেক স্মুথ হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশনটা অনেক স্মুথ হয়েছে, এখন প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ, তারও বেশি মাঝে মাঝে প্রতিদিন রেজিস্ট্রেশন করছেন। এবং সেটা একটা কথা হচ্ছে যে আমাদের বয়স্ক জনগোষ্ঠী, আমাদের বয়োজ্যেষ্ঠরা টিকা পাচ্ছেন কিনা। দেখুন, এখনো আমরা কিন্তু হসপিটাল বেসড অনেক কনজারভেটিভ ওয়েতে যাচ্ছি, কারণ এই টিকাগুলির প্রত্যেকটি এখন পর্যন্ত ইমার্জেন্সি অথরাইজেশনে চলছে। সো একটা অবজারভেশনের ব্যাপার আছে।
আর মাঝখানে যে কথাটি উঠেছে দিদি একটু বলে আবার বলেননি, সেটা হচ্ছে যে আমার এই যে প্রত্যেকটি হাসপাতালকে আমি একটি টিকা কেন্দ্র বানিয়েছি, আমার নর্মাল যে হসপিটালের যে সেবা সেবা, সেখানে জি। বিঘ্নিত হচ্ছে কিনা, এগুলি কিন্তু আমরা চিন্তা করছি, এগুলি আমরা কথা বলছি, আমরা নিজেদের মধ্যে যে কথা আমি বলছি। এই আলোচনাটাই এখন আসতে চাই, পর্যন্ত কারণ গত 3 দিন ধরে আলমগীর ভাই, আমার সহকর্মীরা এই টিকার প্রশংসা, টিকার ভালো লাগা মন্দ লাগা শুনতে গিয়ে অন্য সেবাগুলোর নিয়ে একটু অমনোযোগী, সেটা লক্ষ্য করেছেন। সেগুলো নিয়েও সেগুলো চাইলে তো একেবারে আমাদের স্বাস্থ্য বিভাগ চাইলেই তো নিশ্চয়ই পারে, সেই প্রত্যাশা তৈরি হয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। 40-এ নামানোটা কি দোষের হলো, যেটা অনেকে একটু ইঙ্গিত দিয়েছেন যে হুটহাট করে আমরা বোধহয় সংখ্যায় জিতে যাওয়ার জন্য 40-এ নামিয়ে ফেললাম এবং অল্প দিনে 1.5 অর সামথিং এরকম পার্সেন্ট মানুষকে দিয়ে আমরা ভ্যাকসিন হিরোর দেশের শিরোনামে আমরা খুব তৃপ্তির ঢেকুর বলছি। এখানে কি কোনো সিদ্ধান্তের ভুল আছে? আর বাস্তবতাটা আসলে আমরা তৌফিক যদি মারুফ এভাবেই যেটা চিন্তা বলছেন যে অনেক ফিল্ডের অভিজ্ঞতা থেকে বলছেন যে অনেকে গিয়ে সিনিয়ররা পাচ্ছেন না, জুনিয়ররা নানান তদবিরে পেয়ে যাচ্ছেন। এটা কি আমরা সুযোগটা তৈরি করছি কিনা? আর ভ্যাকসিন তো সবার নিতেই হবে নাকি নয়? দিদি এখানে আমি বলি 40 নিচে কিন্তু আমার ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের একটা সার্টেন পার্সেন্টেজও আছে। সো আপনি কেন্দ্রে গিয়ে 40 নিচে দেখলেই যদি সেই ফ্রন্টলাইন ওয়ার্কার অথবা 40-এর নিচে অন্য কোনো ভাবে রেজিস্ট্রেশন করেছে, সেটা কিন্তু বোঝা মুশকিল। আমাদের প্রথম পর্যায়ে 3% টিকা দেওয়া, অর্থাৎ 51 লক্ষ মানুষকে আমরা যেটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে করেছি, সেখানে আমাদের সকল ফ্রন্টলাইনার প্লাস আমাদের 70+ পপুলেশন ছিল, কিন্তু আমরা পর্যায়ক্রমে তো আমরা নামিয়ে আনবো। আমরা এই বছরের ভিতর আমাদের হাতে এখন পর্যন্ত আমাদের পাইপলাইনে 10 কোটি টিকা, আমরা 5 কোটি মানুষকে টিকা দিব, এবং আমরা যদি 40 পর্যন্ত নামিয়ে আনি তাহলে আমাদের এই পপুলেশনটা 4,90,00,000। সো সেখানে তো আমরা দিই। এখন বলা হচ্ছে যে আমরা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী, আমরা ঢাকার স্লাম এরিয়াতে, সেখানেও কিন্তু আমরা আসলে যে হসপিটাল বেসড যে টিকাটা এখন দেওয়া হচ্ছে, এগুলি কিন্তু আসলে পর্যায়ক্রমে হাসপাতালে না থেকে আমাদের রেগুলার যে ইপিআই কেন্দ্রগুলো আমরা পরিচালনা করি সেখান পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু আপনি জানেন যে সারা পৃথিবীতে নিয়ে ভ্যাকসিন নিয়ে এক ধরনের নেতিবাচক প্রচারণাও আছে। সো এটার যে সাধারণ যে সাইড এফেক্ট বা অ্যাডভার্স ইভেন্টের কথাগুলো বলা হচ্ছে, সেগুলি সারা পৃথিবীতে এখনো খুবই সতর্ক, অতিরিক্ত সতর্কভাবে অবজার্ভ করা হচ্ছে। আমরা হয়তো আগামী সপ্তাহে কয়েকটি কেন্দ্রে, যেখানে আমরা নিয়মিত ইপিআই টিকা দিই, এরকম কেন্দ্রগুলো আগামী সপ্তাহ থেকে আমরা পাইলটিং করব। প্রথমে আমরা ঢাকা শহরেই করব, যেহেতু ঢাকা শহরে সরকারের, আপনি জানেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে টারশিয়ারি হাসপাতাল অথবা আমাদের কিছু ডিসপেন্সারি, অন্য সবগুলোই কিন্তু এনজিওরা বা প্রাইভেট হাসপাতাল পরিচালনা করে। সো ঢাকা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সো আমরা সেখানে ট্রাই করব, আগামী সপ্তাহ থেকে কনজারভেটিভ ওয়েতে পাইলটিং করব। আমরা যদি এখানে সাকসেসফুল হই, পর্যায়ক্রমে আপনারা জানেন যে আমাদের 7,000-এর বেশি টিকা কর্মী, আমাদের 44,000 টিকা কর্মী প্রস্তুত আছে, এবং আমরা যখনই আপনার ইউনিয়নে আমাদের কমিউনিটি ক্লিনিকে চলে যাব, আমাদের ইউনিয়ন সাব সেন্টারে চলে যাব, আমরা আমাদের যে ইউনিয়নের রেগুলার টিকাদান কর্মসূচি হয় সেই সেন্টারগুলোতে চলে যাব, আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে সেখানে নিয়ে আসবো। তখন যে এই কাজটা আমরা আরো অ্যাক্টিভলি করব। এখন যেটা আমাদের সরকারি নির্দেশনা হচ্ছে যে আমাদের প্রতিটি স্বাস্থ্যকর্মী একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করেন, প্রতিটি গ্রামে বাংলাদেশ এর স্বাস্থ্য ব্যবস্থার একজন করে কর্মী অন্তত আছেন, স্বাস্থ্য সহকারী, এবং তাকে গ্রামের সবাই চিনে। যদি কারো রেজিস্ট্রেশনের সমস্যা হয় সে সহায়তা করবে। যারা আসতে পারবেন তারা কমিউনিটি ক্লিনিকে আসবেন, সেখানে আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, অথবা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে আসবেন, সেখানে আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তবে এখানে একটা কথা উঠতে পারে, যারা মুমূর্ষু অবস্থায় আছেন, যারা বেডে আছেন, যারা প্রতিবন্ধী, তাদের আসলে এই পর্যায়ে আমরা মানে ওই যে মপ আপ ক্যাম্পিংটা করছি না। আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমরা 60 লক্ষ টিকা দেওয়া হয়ে গেলেও তো আমরা কন্টিনিউয়াস টিকা দিতে থাকবো, তখন কিন্তু এখানে আমরা ব্যাপকভাবে আসবো। আর স্বাস্থ্য ব্যবস্থার কথা যেটা বলা হচ্ছে, সেটা আসলে এই হাসপাতালগুলোকে একটু রিলিফ দেওয়ার জন্যই আমরা আমাদের নিয়মিত টিকা কেন্দ্রগুলোতে ফেরত যেতে চাচ্ছি। তবে সেটা আমরা হুট করে চলে যাব না, আমরা পাইলটিং করব, তারপরে আমরা প্রত্যেকটি কেন্দ্রের সক্ষমতা যাচাই করে আমরা ফিরতে চাচ্ছি। কারণ এটা কিন্তু একটা দীর্ঘদিন চলার, এটা যে আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না। এটা হয়তো 2022 সালের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদেরকে চালাতে হবে, অন্তত সারা এই দেশের 80% মানুষ বা 13 কোটি মানুষকে টিকা দিতে হলে।
এবং আমরা যদি ভবিষ্যতে আরো সহজ কোনো উপায় পাই, আরো সহজ কোনো টিকা সিঙ্গেল ডোজ টিকা, সেটা হয়তো ত্বরান্বিত করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে আমাদের চালাতে হবে এবং আমাদের স্বাস্থ্য সেবাটাও, আমাদের কার্যক্রমগুলো আমাদের নিয়মিত পরিচালনা করতে হবে। সেই দুটার সমন্বয় আরো অনেক প্রশ্ন আছে ডক্টর এস এম আলমগীর। আমরা ভ্যাকসিন হিরোর দেশে বলছি, আমরা সেলিব্রেট করছি, কিন্তু আবার অনেকেই বলছেন যে এখন হয়তো বা 40-এ নামিয়ে আনার কারণে মানে এইজ বার সেটা আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, ব্যাপারটা শহর কেন্দ্রিক হচ্ছে বলে সচেতন মানুষরা নিজেরা গিয়ে টিকা দিচ্ছে, কিন্তু কয়েকদিন পরে হয়তো ফেরি করতে হবে। এবং যেটা বলছিলেন যে হয়তো 10 জন করে তো অন্তত একসঙ্গে টিকার যে প্যাক সেটা খুলতে হয়, সেই 10 জনও পাবে না। এই ধরনের আশঙ্কাও অনেকে করছেন। এইসব বিষয় নিয়ে আরও অনেক প্রশ্ন আছে, নিশ্চয়ই আপনি এবং আমাদের সঙ্গে ডক্টর মুস্তাক হোসেন আছেন, তৌফিক জুয়ারদার আছেন, প্রশ্নের উত্তর দিবেন। আমরা যারা সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছি সকলেই একযোগে প্রশ্ন রাখবো আপনাদের কাছে, থাকবেন আমাদের সঙ্গেই। ভ্যাকসিন হিরোর দেশে আমরা আজকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেবার ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি দেখিয়েছে সেটাই সেলিব্রেট করার চেষ্টা করছে, কিন্তু এরপরেও অনেক কথা থাকে, অনেক প্রশ্ন থাকে। ইতোমধ্যে যেমন কথা উঠেছে যে কেন 40-এ এত তাড়াতাড়ি নামিয়ে আনা হলো, অর্থাৎ এইজ বারটা আমরা আরেকটু দেরি করতে পারতাম কিনা, তাইলে আসলে অন্যান্য দেশের মতো অত একটু স্লো অপেক্ষাকৃত সিনিয়র যারা তারা তাড়াতাড়ি সুযোগ পেত, এইসব নিয়ে নানান কথা। আবার আরেক দিকে কথা যে এটা তো হচ্ছে শহর এবং যারা ইন্টারনেটের সুবিধা যাদের আছে তারাই পারবে, অন্যরা হয়তো এটার মধ্যে একেবারেই সুযোগটা পাবে না। ভবিষ্যতে হয়তো বলা হচ্ছে যে 5 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে 2022-এর মধ্যে, কিন্তু সেই ভ্যাকসিন দেওয়ার লোকও পাওয়া যাবে না, এরকম কথা অনেক দিক থেকে শোনা যাচ্ছে। তো এইসব প্রশ্নের নিয়ে উত্তর আমরা আমাদের আলোচকদের কাছ থেকে শুনে নিতে চাই। সাংবাদিক আমরা স্টুডিওতে 2 জন আছি এবং স্টুডিওর বাইরে অর্থাৎ কানাডা এবং লন্ডন থেকেও 2 সাংবাদিক যুক্ত হয়েছে। আমাদের যার যার প্রশ্ন আছে আমরা আমাদের বাকি 4 জন বিশেষজ্ঞের কাছে রাখতে পারি, একবারে উত্তরটা নেব। আমি প্রথমে সুযোগ দিচ্ছি তৌফিক মারুফকে। না, আমার ঠিক প্রশ্ন না, আমার এই জায়গাটা আলমগীর ভাই যেহেতু আছেন, মোস্তাক ভাই আছেন, তো এখন এই যে আমরা 40 বছর নামিয়ে আনার পরে যে ফ্লোটা তৈরি হয়েছিল সেটা আজকে দেখেন, আজকে কিন্তু আবার হঠাৎ করে সংখ্যাটা কমে গেল, আজকে একদম 2 লাখের নিচে নেমে গেল। তো এইটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা আলমগীর ভাই বা মোস্তাক ভাই, আপনারা কোনো ব্যাখ্যা দেখছেন কিনা? এখন যদি আরও কমে, আমরা যদি কালকে দেখি যে আরও কমে গেছে, তখন কি হবে? তখন কি এটি 40 থেকে 30-এ নামিয়ে আনবে, নাকি আসলে মাঠ পর্যায়ে যে এখনো ফ্লোটা কম, কোনো জায়গায় আমি আজকে দেখলাম যে বরিশালে অনেক কম, অন্যান্য জায়গার চেয়ে বরিশাল ডিভিশনে কম, অনেক জেলায় কম, তো এইগুলোর ক্ষেত্রে এনকারেজ করার জন্য চেষ্টা, আপনাদের কি মনে হয়? কি আচ্ছা, মোস্তাক ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই যে আমি আসলে এক্সটেন্সিভলি মানে ঢাকার বাইরে একেবারে প্রত্যন্ত এলাকায় মানুষের সঙ্গে এই করোনার সময়ও আমি ট্রাভেল করেছি, এবং করোনা নিয়ে তাদের যে পারসেপশন, অর্থাৎ করোনাটাই তো মানতে চায় না, এটা শহরে হয়, শহরের মানুষ নেবে, সুতরাং টিকা কেন নেবে? আমাদের কি কোনো WHO এর সঙ্গে কোনো বাধ্যবাধকতা আছে যে আমাদের 5 কোটি মানুষকে এই ভ্যাকসিন দিতেই হবে? এখানে প্রশ্ন থাকে যে ভ্যাকসিনের সুযোগ থাকুক বা না থাকুক, কোনো মানুষ যদি ভ্যাকসিন নিতে নাই চায়, গ্রামের মানুষরা অনেকেই চায় না, তাহলে তাদেরও কি ভ্যাকসিন নিতে হবে? এমন কোনো দাসখত দেওয়া আছে কোনো অর্গানাইজেশনের সঙ্গে, যেটাকে বলছি হার্ড ইমিউনিটি অর্জন আমাদের করতেই হবে, আছে কিনা এরকম একটা প্রশ্ন মুস্তাক ভাই যদি উত্তর দেন। আমার মনে হয় তানভীর অনেকগুলো প্রশ্ন রেডি করে রেখেছে, শওকত আলী সাগরও লিখে রাখছিলেন, আমি জানি একসঙ্গে সবার প্রশ্নের উত্তর দেবেন। তানভীর। আমার প্রশ্ন হচ্ছে, আমি WHO-র কিছু নিয়ম নীতি দেখছিলাম, যেমন আপনি যদি ভ্যাকসিনটাকে একটা দৌড় প্রতিযোগিতার সাথে তুলনা করেন,
কারণ যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী, এখন আপনি 100 মিটার দৌড় দেওয়ার জন্য যেই গতিতে শুরু করবেন, আপনি ম্যারাথনের জন্য সেই গতিতে শুরু করবেন না। তো এখন বাংলাদেশ যদি ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে, মানে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু 100 মিটার দৌড়ে এগিয়ে গেল, আর প্রদানের ক্ষেত্রে যদি আপনি শুরুটা অনেক দ্রুত করেন কিন্তু ম্যারাথনের মতো গিয়ে আপনি আর শেষের দিকে জয়ী হতে পারলেন না। তো তিনটি বিষয়কেই WHO প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আর্লি প্ল্যানিং, আর একটা হচ্ছে রেগুলার মনিটরিং, আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখন ওই যে আর্লি প্ল্যানিং, বারবার যেই কথাটা আসছে 40-এ আপনি নিচে নেমে আসলেন, এখানে আর্লি প্ল্যানিংয়ের ঘাটতি আছে, এটা মানতে হবে। কারণ আপনি শুরুর দিকেই বুঝতে পারেননি যে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা হয়তো আসবে না, ভার্নারেবল পিপলরা হয়তো যাবে না, এই ক্ষেত্রে একদম রিমোট গ্রামের মানুষদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনার প্রশ্নের সাথে কিন্তু আমারটা মিল আছে। রিমোট গ্রামের মানুষরা কিন্তু করোনাই স্বীকার করে না, সুতরাং ভ্যাকসিন দিতেই চায় না। সেক্ষেত্রে কি ভ্যাকসিন কি আমাদের দিতেই হবে? কোনো বাধ্যবাধকতা আছে কি? এটাও প্ল্যানিং এর অংশ। আপনাকে ক্যাম্পেইনের অংশ করতে হবে, মানুষকে বোঝাতে হবে এটি যে কেন প্রয়োজন, তাকে উৎসাহিত করতে হবে। তো এগুলো কিন্তু আপনার প্ল্যানিং এর অংশ। কিন্তু রাইট, মানে কিন্তু আমাদের তো আসলে আগে জানতে হবে যে দিতেই হবে কিনা। না, অবশ্যই আপনি যদি এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আপনি সারা পৃথিবীর মানুষকে যদি ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি কিন্তু মহামারী থেকে বের হতে পারবেন না। ওকে, আমরা একটু বিশেষজ্ঞদের কাছে যাই, তারপরে আমি স্বাগত আলী সাগর এবং এটিএম ইমদাদুল হক, আপনাদের যদি কোনো কিছু যোগ করা থাকে নিশ্চয়ই নেব। ডাক্তার মুস্তাক হোসেন, হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা। আমি তানভীরের প্রশ্ন বুঝতে পেরেছি কিছুটা। প্রথমে হচ্ছে যে দেখুন, ভ্যাকসিন প্রদান কমে যাচ্ছে বা বেশি হচ্ছে, এটা হতে পারে। রেগুলার মনিটরিং কিন্তু করা হচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদেরকে সুনির্দিষ্টভাবে বিভিন্ন জেলায় তাদের ভাগ করা হয়েছে। এমনকি আমি জানি একজন শীর্ষ কর্মকর্তা ভাষাঞ্চলে গিয়েছেন আজকে, সেখানে টিকা প্রদান পরিস্থিতি দেখার জন্য, সেখানে টিকা প্রদান কিভাবে শুরু করা যায় বা ইত্যাদি। আর রোহিঙ্গা এলাকা তো আছেই। কাজে এই যেখানে যাচ্ছে, যদি কোনো সমস্যা হচ্ছে কোথাও, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা হচ্ছে। কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো জবাব দেওয়া হচ্ছে। যে প্রচারণার সাথে আমি জড়িত আছি, ইলেকট্রনিক গণমাধ্যমে এবং প্রিন্ট গণমাধ্যমে অনেক প্রচার হচ্ছে এবং সরাসরি আর যেন আপনাদের মাধ্যমে প্রশ্ন জবাব দিচ্ছি আমরা। এখনো পর্যন্ত কিন্তু কাজটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। তবে এই সন্তোষজনক গতিটা সবসময় সমান নাও থাকতে পারে, এটি অবশ্যই আমি নিজেও মনে করি। এবং আমাদের ভ্যাকসিন প্রদানের হার এখন বর্তমানে যা আছে তার দ্বিগুণ জায়গায় নিয়ে যেতে হবে যদি আমরা আগামী 1.5 বছর বা 2 বছরের মধ্যে আমাদের জনগণের 80% দেহে কার্যকর টিকা আমরা দিতে চাই। আচ্ছা, আমরা বলছে বাধ্যবাধকতার বিষয়। জি, বাধ্যবাধকতা নেই, সেই সমস্ত ভ্যাকসিনটাই কিন্তু সম্পূর্ণভাবে ভলান্টারি বা ইচ্ছামূলক। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ভালো চাই, তাহলে নিশ্চয়ই আমরা টিকা গ্রহণ করব। সেই বিষয়টিকে মানুষকে বোঝানোর দায়িত্ব অবশ্যই সরকার। না, আমি জানি ডক্টর মুস্তাক হোসেন, আপনি নিশ্চয়ই করোনা তো এখনো চলছে, কেউ মানছি কেউ মানছি না, কেউ আমরা যেটাকে বলছি যে সামাজিক দূরত্ব বজায় রাখুন ইত্যাদি, কিন্তু গ্রামের অবস্থা একেবারেই আলাদা এবং গ্রামের মানুষ নানাভাবে তারা হয়তো তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং নিশ্চয়ই আমরা এটা বলবো, এটা আমাদের এক ধরনের আশীর্বাদ। সবাই সুস্থ আছেন, ভালো আছেন, করোনা হয়নি, করোনা হবারও তাদের কোনো ভয় নেই। সুতরাং তারা যদি ভ্যাকসিন দিতে না চান, তাইলে কি তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে? তৌফিক জোয়ারদার যদি জবাব দেন, হার্ড ইমিউনিটির কথা বলছি যেটা। আপনি একদম রাইট ওয়ার্ডটা ইউজ করেছেন। আপনি যখন প্রশ্ন করছিলেন যে আমাদের দিতেই হবে কিনা, দিতেই হবের কোনো বাধ্যবাধকতা নেই, এটা যেমন সত্যি, ঠিক তেমনি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হলে আমাদের একটা ক্যালকুলেশন আছে যে আমাদের আসলে কত শতাংশ মানুষের মধ্যে ইমিউনিটিটা গ্রো করলে সেটা একটা পপুলেশন লেভেলের প্রোটেকশন দেয়। তো সেটার হারটা 70 থেকে 80% মধ্যে একটা নাম্বার হবে বলে আমরা ধারণা করছি। তো সেই পরিমাণ মানুষ যদি ভ্যাকসিনেটেড না হয় বা তাদের ভেতরে যদি ইমিউনিটি ডেভেলপ না করে, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি হয়তো কোভিড-19 বিরুদ্ধে তার শরীরে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমি যদি গোটা সমাজকে নির্বিঘ্নে নিশ্চিতভাবে
তার জীবনযাত্রায় ফিরিয়ে আনতে চাই, স্বাভাবিক জীবনযাত্রায়, তাহলে কিন্তু ওই হার্ড ইমিউনিটিটা অর্জন করতে হবে। সেখানেই হচ্ছে ভ্যাকসিনেশনের গুরুত্বটা। অর্থাৎ আমার এই কারণেই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে তারা যেন ভ্যাকসিনেশন নেয়। তো ভ্যাকসিনেশনের হেজিটেন্সির তিনটা, আমি আগেও হয়তো বলেছি যে তিনটা সি দিয়ে বোঝানো হয় যে কেন মানুষ ভ্যাকসিনেশনের হেজিটেন্সি তার ভেতরে কাজ করে। একটা হচ্ছে কনফিডেন্সের অভাবের কারণে, একটা হচ্ছে কমপ্লেসেন্স, মানে আমি এক ধরনের আত্মতুষ্টিতে ভুগি যে না আমার হবে না, আর 3 নম্বর হচ্ছে কনভেনিয়েন্স, যদি আমার কনভেনিয়েন্স না থাকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আমি ভ্যাকসিন নিতে যাব না। তো আমাদের কনফিডেন্সের অভাবটা ওইভাবে নেই যেটা পাশ্চাত্যের দেশগুলোতে আছে। আমাদের দেশে, যেটা আলমগীর ভাইও বলছিলেন, যে আমাদের দেশের মানুষ কিন্তু ভ্যাকসিন নিতে পছন্দ করে বা চায়, এই ব্যাপারে তারা খুবই পজিটিভ, কাজে ওইটাতে সমস্যা নেই। কমপ্লেসেন্সিটা আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে একটা বড় সমস্যা, যে মানুষ মনে করছে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা, তারা মনে করছে আমার এই সমস্যা হবে না, তাহলে তার যে হতে পারে, তার যে সাসেপ্টিবিলিটি আছে, সে কি শহরে আসতে পারে না? হয়তো একজন গ্রামে যে বৃদ্ধা মা বসবাস করছেন, তার ছেলেটি হয়তো শহরে পড়াশোনা করে একটা বিশ্ববিদ্যালয়ে, সে কি বাড়িতে যাবে না? তার মাধ্যমে তো সে আক্রান্ত হতে পারে। তো এই সম্ভাবনাগুলো তার সামনে তুলে ধরে তার ওই কমপ্লেসেন্সিটা, অর্থাৎ আত্মতুষ্টির যে জায়গাটা, সেটা ভাঙতে হবে। আর কনভেনিয়েন্সের ক্ষেত্রে আমি বলবো এটা 50-50। অর্থাৎ আমাদের মনে হয় যে যদিও এখনো অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যাপারটি আছে, এটাকে আলটিমেটলি তুলে দিতে হবে, এটার কোনো বিকল্প আমি দেখি না, ইভেনচুয়ালি তুলে দিতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করবো, যে 40 বছরের নামিয়ে আনার ব্যাপারে অনেক কথা বলা হচ্ছে, যে আমরা কি সংখ্যার দৌড়ে জিতে যাওয়ার জন্য 40-এ নামিয়ে এনেছি কিনা। কিন্তু এখানে একটা জিনিস আমরা বলছি না, যে এখানে শুধুমাত্র সংখ্যার দৌড়ে জেতার জন্য না, ভ্যাকসিনের কিন্তু একটা মেয়াদ আছে। আপনি ভ্যাকসিনটাকে রেফ্রিজারেট অনন্তকাল ধরে করতে পারবেন না। আপনি ভ্যাকসিন নিয়ে এসেছেন, আপনার কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে ভ্যাকসিনের স্বার্থে, জনগণের স্বার্থে। তো এই জন্য কেবলমাত্র সংখ্যার দৌড়ে জেতার জন্য না, বরং ভ্যাকসিনের কার্যকারিতা রক্ষা করার জন্যও আপনাকে দ্রুত ভ্যাকসিনেট করতে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ভ্যাকসিনেট করে ফেলতে হবে, নাহলে কিন্তু এই ভ্যাকসিনগুলো অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাজেই মানে এটা এইজ বারটা কিছুটা কমিয়ে আনা শুধুমাত্র সংখ্যার দৌড়ে জেতার জন্য না, এটার প্রয়োজন আছে। না আমাদের মানে আপনি যেটা ঠিক বলেছেন, যে কমপ্লিসেন্সিটা এটা একটা বড় ইস্যু হতে যাচ্ছে বা হতেও পারে। এটা হয়তো দোষের কিছু নয়, কারণ আমরা সত্যি সত্যিই তো দেখেছি কেউ আক্রান্ত হননি। এখন জোর করে হয়তো বয়োজ্যেষ্ঠদের বোঝানো যাবে না। আবার আপনি বললেন যে একটা ইমোশনাল জায়গায়, যে ছেলেটি যাতে আক্রান্ত না হয়, অথবা ছেলেটি আক্রান্ত হয়ে মাকে আক্রান্ত যাতে না করে, সেই কারণে গ্রামের মা বা গ্রামের মানুষদেরকে নিতেই হবে। কিন্তু এই যে সোকল্ড হার্ড ইমিউনিটি, এটা কি কোনো আন্তর্জাতিক কোনো রুল, এটা কি আন্তর্জাতিক কোনো পলিসি, যে হার্ড ইমিউনিটি এই করোনাকালীন সময় অথবা এই মহামারীর সময়ে প্রত্যেকটি দেশ অর্জন না করলে, অর্থাৎ দেশের অর্ধেক জনগোষ্ঠী অথবা 70-60% হোয়াট এভার আপনারা যেটা বলেন, সেটা অর্জন না করতে পারলে নানান ধরনের স্যাংশন হবে, মানে বিদেশে যেতে পারবে না, অথবা আমাদের মানুষরা বাইরে যেতে পারবে না ইত্যাদি। এই জাতীয় কি কোনো প্রোটোকল আছে কিনা, আমার এইটাও একটু পরিষ্কার হওয়ার ইচ্ছা। মানে জি, তৌফিক জোয়ারদার উত্তর মাথা নাড়ছিলেন, একটু জানতে যেটা বলছিলাম, যে এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম বা আইন কানুন নেই যে এত পার্সেন্টের নিচে না হলে হবে না। তবে ভ্যাকসিন পাসপোর্টের কথা অনেকেই আজকাল উচ্চারণ করছেন, সেটা ব্যক্তি পর্যায়ে, যে আপনার যদি ভ্যাকসিনেশনের পাসপোর্ট, অর্থাৎ আপনি যদি ভ্যাকসিনেটেড না হয়ে থাকেন, তাহলে আপনার সেই একটা দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তবে রাষ্ট্রীয় ক্ষেত্রে যেই হার্ড ইমিউনিটির যে বিষয়টা, ভ্যাকসিনের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি, আমরা কিন্তু আবার বলি, আমরা অতীতে কিন্তু প্রিম্যাচিউরলি হার্ড ইমিউনিটির কথা উচ্চারণ করেছিলাম, সেই হার্ড ইমিউনিটি, এটা ভ্যাকসিনের মাধ্যমে যে হার্ড ইমিউনিটি, সেই হার্ড ইমিউনিটির সপক্ষে সায়েন্টিফিক এভিডেন্স আছে, ঠিক আছে, এটার পেছনে সায়েন্টিফিক এভিডেন্স আছে, কিন্তু কোনো পলিসিগত একটা ডাইরেক্টিভ কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে নেই যে না এটা করতেই হবে, না করলে আপনার উপর স্যাংশন আসবে, ব্যাপারটি তা না। তবে এইটা কিন্তু আমরা আমাদের যে কমন সেন্স, সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটা রাষ্ট্রের যদি আমরা দেখি যে ভ্যাকসিনেশনের অবস্থা খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভ্যাকসিনেটেড না, আমাদের গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের মানুষের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যোগাযোগটা আছে, তাহলে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তারপরে যে কোনো ধরনের যে যোগাযোগগুলো, বাণিজ্যিক যোগাযোগগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অন্য দেশের মানুষ, যেই দেশের ভ্যাকসিনেশনের হার কম, সেসব দেশে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের
তার মানে হেজিটেশন আসলে ফিল সংখ্যা করবে। ম্যাটার করে অবশ্যই। আমরা যতই ইমিউন থাকি না কেন, যতই আমাদের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকুক না কেন, সংখ্যা ম্যাটার করে, এবং সেটা ব্যবসা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যাই বলি না কেন, সেখানে একটা না একটা বার হিসেবে হয়তোবা হতেও পারে। এই আলোচনাগুলোই আরেকটু শুনবো অন্যান্য আলোচকদের কাছ থেকে একটা ছোট বিরতির পর। ভ্যাকসিন হিরোর দেশে, এই শিরোনামে আমরা কথা বলছি একেবারে শেষ ভাগে। সওগাত আলী সাগর, এই যে ভ্যাকসিন পাসপোর্টের কথা বলা হলো, যে হার্ড ইমিউনিটির কথা বলা হলো, ঘটনাটা কি এরকম যে ভ্যাকসিন পাসপোর্ট থাকলেই আমরা যে কেউ যে কোনো সময় আগের মতো করে ট্রাভেল করতে পারবো, কোথাও কোয়ারেন্টাইনে থাকতে হবে না, মাস্ক ব্যবহার করতে হবে না, অথবা বিদেশে যাওয়ার আগে আমাদের করোনা পজিটিভ রিপোর্ট লাগবে না? অন্যান্য দেশের অভিজ্ঞতা, কানাডারই অভিজ্ঞতা খুব ছোট্ট করে একটু শুনি। আমি খুব সংক্ষেপে বলি যে কানাডাতে এখন যে নতুন নিয়ম চলছে, সেই নতুন নিয়মে বিশ্বের অন্য দেশ থেকে কানাডায় এসে নামার পর এয়ারপোর্ট সংলগ্ন হোটেলে 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। হোটেলগুলো সরকার ঠিক করে দিয়েছে, কিন্তু পয়সা যিনি আসবেন তাকে দিতে হবে। সরকারকে প্রশ্ন করা হয়েছিল যে যদি কেউ অন্য কোনো দেশ থেকে 2 ডোজ ভ্যাকসিন সম্পন্ন করে কানাডায় আসে, তাদের ক্ষেত্রে কি হবে? বলা হয়েছে তাদেরকেও বাধ্যতামূলক এই কোয়ারেন্টাইনে হোটেলে থাকতে হবে। এয়ারপোর্টে নেমে তাকে পিসিআর টেস্ট করতে হবে। 3 দিনের মধ্যে তিনি রেজাল্ট পাবেন। যদি তার রেজাল্ট ভালো হয়, তিনি বাসায় গিয়ে বাকি 14 দিনের বাকি সময়টা কভার করবেন। আর যদি পজিটিভ হয়, তাকে ওই হোটেলেই পুরো সময়টা থাকতে হবে, অথবা হসপিটালাইজেশনের দরকার হলে হসপিটালাইজেশনে যাবে। তার মানে হচ্ছে যে ভ্যাকসিন নেওয়া আর না নেওয়ার মধ্যে পার্থক্য কি থাকলো? না, পার্থক্য অবশ্যই আছে, কারণ ভ্যাকসিনটা হচ্ছে যে আপনাকে সিভিয়ারিটি থেকে রক্ষা করছে, এবং আপনার মধ্যে আপনাকে হসপিটালাইজেশনে যাতে যেতে না হয়, আপনি যত ক্ষতির তালিকায় পড়ে না যান, সেটা থেকে আপনাকে রক্ষা। এটা বিজ্ঞান বলছে, কিন্তু আমি এটা তো জনস্বাস্থ্যের বিষয়। সিভিয়ারিটি কারো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই গোটা মহামারী ওভারকাম করার জন্য যেই সিস্টেম, যেইগুলো, সেগুলো তো বহাল তবিয়তেই থেকে যাচ্ছে। ভ্যাকসিন নিলেও থাকছেন, না নিলেও থাকছে। আর সিভিয়ারিটিটা তো আসলে ডাক্তাররা এনশিওর করবেন। এমদাদুল হক যোগ করবেন কিনা? আমাদের নানা রকমের উদ্ভট প্রশ্ন। জি, না, আসলে মালয়েশিয়াতেও কিন্তু ধরেন একই রকম অবস্থা। মালয়েশিয়াতে এখন কিন্তু বাইরে থেকে লোকজন আসতে পারে, নন সিটিজেন আসতে পারে। নন সিটিজেন আসা একটু সমস্যা, তারপরে আসতে পারে, এসে 10 দিন হোটেলে থাকতে হবে, নিজ খরচে কোয়ারেন্টাইন থাকতে হবে, এবং আসার সময় ডেফিনেটলি পিসিআর রেজাল্ট নেগেটিভ নিয়ে আসতে হবে। এটাই হলো এখনকার নিয়ম। আরেকটি কথা যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, যে বয়সটা বাংলাদেশে 40-এ করে হঠাৎ করে কমিয়ে আনলো, আসলে ধরেন এটা কিন্তু এটার কিন্তু ভালো উত্তর ডক্টর তৌফিক জোয়ারদার দিয়েছেন। তারপরে আমি যেটা বলছি, মালয়েশিয়াতেও কিন্তু এরকম একটা সিস্টেম, যেমন মালয়েশিয়াতে আগামী মাস থেকে শুরু হবে 60 and above, বাট মে মাস থেকেই শুরু হবে 18 and above। তার মানে হলো যে আসলে যে ভ্যাকসিনগুলি আসতেছে, ভ্যাকসিন দেওয়ার ফ্লোটাও ধরে রাখতে হবে, এবং যত তাড়াতাড়ি যত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া যায় সেই প্রক্রিয়াটাও অব্যাহত রাখতে হবে। এটাই আমার মনে হয় যে প্রতিটা দেশের এই মুহূর্তের পরিকল্পনা। কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পারবো, তত তাড়াতাড়ি আমরা হার্ড ইমিউনিটির যেটা কথা বলছিলেন সেটা আমরা। জি, আমাদের এই যে সকল ব্যবস্থাপনা যেরকম চলছে, এই সব ব্যবস্থাপনা দেখে মনে হয় যে আগামী 2-3 বছর এই আমরা আসলে ট্রায়ালের মানে গিনিপিগ কি বলা যায় কিনা, ট্রায়ালের মানুষ হিসেবেই থেকে যাচ্ছি। ভ্যাকসিনও থাকছে, আমাদের কোয়ারেন্টাইনে নিতে হচ্ছে, আমাদেরকে কোভিড পজিটিভ নেগেটিভ রেজাল্ট নিয়ে আমাদের ভ্রমণ করতে হচ্ছে। সব কিছুই আমাদেরকে
করতে হচ্ছে, তাইলে আসলে হার্ড ইমিউনিটির তাই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? শেষ একেবারে প্রশ্নের উত্তর এই যোগ করবেন কিনা তৌফিক মারুফ? আমি 1 মিনিট ডক্টর মুস্তাক হোসেন এবং 1 মিনিট ডক্টর এহসান আলমগীরের কাছ থেকে শুনবো, ছোট্ট করে যদি যোগ করেন। যেটি বলছিলেন আমার কাছে একেবারেই খুবই একটি জায়গায় যে আসলে হার্ড ইমিউনিটি আমরা যে কথাটি বলছি এটি আসলে খুবই দুরাশার একটি বিষয়, এটি হবে না। কারণ আমি যখন ভ্যাকসিনটি নেওয়ার পরেও আমার মধ্যে এই ভাইরাসটি যে কোনো সময় হতে পারে এবং অন্যর মধ্যেও আমি এটি ছড়িয়ে দিতে পারি, যদিও সেক্ষেত্রে শুধুমাত্র ঝুঁকিটা, মৃত্যুর ঝুঁকিটা থাকছে না, আর হলো আমার সিভিয়ারিটি কমবে, এই দুইটা ছাড়া আর কোনো তো আসলে নাই। তো ছড়ানোর ঝুঁকিও যেহেতু থাকবে, তার মানে হার্ড ইমিউনিটি বলতে যেটি অন্য রোগের ক্ষেত্রে, অন্য ভাইরাসের ক্ষেত্রে যেটি, এই ক্ষেত্রে আসলে প্রযোজ্য হবে না। আরেকটি বিষয় হলো যে এই যে যারা এখন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটুকু বলে শেষ করবো, আমার কাছে মনে হচ্ছে যে এখন যারা টিকা নিচ্ছেন এরা হচ্ছে উৎসাহী, আগ্রহী ক্রাইটেরিয়ার মধ্যে, সেটি ফ্রন্টলাইনার হোক বা অন্য বয়সের হোক, কিন্তু এই সংখ্যাটি খুব দ্রুত কমে যাবে। যেমন আজকে কিন্তু কম, গত কয়েকদিনের চেয়ে আজকে তুলনামূলক কমছে, এবং এই আগ্রহীদের সংখ্যা যত কমে যাবে এরপরে কি হবে সেটি নিয়ে প্ল্যানের ঘাটতি আছে। এই প্ল্যানটা আসলে ভালোভাবে করতে হবে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাববে। খুবই আরো একটি মানে একেবারে গ্রাউন্ডের প্রবলেম যে টিকা নেওয়ার পরে যে একটু জ্বর ভাব, তারপরে কিন্তু অনেকে কোভিড টেস্ট করাচ্ছেন, অনেকের পজিটিভ আসছে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই নয় কি ডক্টর আলমগীর? অ্যাবসলিউটলি, এটা নিয়ে বোধহয় আজকে আমি তৌফিক ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি যে আসলে টিকা নেওয়ার পরে যে আপনার মাংসপেশিতে যেহেতু টিকাটি দেওয়া হচ্ছে সেখানে একটু ব্যথা হতে পারে, পরের দিন জ্বর আসতে পারে বা রাতেই জ্বর আসতে পারে, 2-1 দিন থাকবে, প্যারাসিটামল খেলে ভালো হয়ে যাবে, একটু গায়ে ব্যথা হবে, একটু বুলবুল ভাব হতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া টিকা নেওয়ার পরে। কিন্তু টিকা নিলেই যে আপনার করোনা হবে না, কারণ আপনি টিকা নিচ্ছেন আজকে। না, আমার প্রশ্নটা ছিল যে টিকা নেবার পরে যে টিকা কাজ করছে, আপনারা সুন্দর করে বুঝিয়েছেন, আমরাও এইভাবেই বুঝি যে একটু জ্বর এলেই টিকা কাজ করছে বলে এক ধরনের কনফিডেন্স তৈরি হয়। অনেকে কিন্তু এই কনফিডেন্স থেকে আবার অনেকে করোনা টেস্টটাও করাতে গিয়েছেন, সেখানে করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভই তো আসার কথা এই টিকার জ্বরে করোনা পজিটিভ আসাটা কি স্বাভাবিক কিনা? না, এটা টিকার জ্বর নয়, এবং এটা করোনারই জ্বর। কারণ টিকা নিলে অন্তত পক্ষে 3 সপ্তাহ যাবত আপনাকে লাগে অন্তত অ্যান্টিবডি ডেভেলপ করতে। আর অ্যান্টিবডি ডেভেলপ করলেও যে আপনার করোনা হবে না সেই নিশ্চয়তা আপনাকে কেউ দিচ্ছে না। কিন্তু সেটা মাইল্ড সিমটমস এর করোনা হবে, মৃদু করোনা হবে, সিভিয়ারিটি হবে না, জটিলতা হবে না, এবং মৃত্যু ঝুঁকি একদমই কমিয়ে ফেলবে। এবং সেটাই হচ্ছে টিকার অ্যাডভান্টেজ। এবং টিকা আসলে তো একমাত্র টুলস নয়, টিকা অন্যতম টুলস, সাথে কিন্তু স্বাস্থ্যবিধিগুলো মানতেই হবে। কারণ এই প্রত্যেকটা টিকায় যদি 95% এফেক্টিভ হয় তাহলে 5% মানুষের এমনি করোনা হওয়ার কথা, যদি 70% এফেক্টিভ হয় তাহলে 30% মানুষের এমনি করোনা হওয়ার কথা। করোনা যাদের পজিটিভ আছে তাদের করোনাই হচ্ছে, টিকার জোর সাথে একদমই রিলেটেড না, এবং সেটা হতেই পারে। আরেকটা জিনিস যেটা হার্ড ইমিউনিটি নিয়ে কথা হচ্ছে, হার্ড ইমিউনিটি একটা বাস্তবতা যে সারা পৃথিবীতে অনেকভাবে আমরা অনেকেই কথা বলতে চেষ্টা করছি, কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে যদি ভ্যাকসিনেশনে 2 বছর লেগে যায়, হার্ড ইমিউনিটি আসলে একটা গ্রুপ তো তখন আবার ইমিউনিটি হারাবে। কারণ এটা যদি 9 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনাকে প্রোটেকশন দেয়, তাহলে অন্য গ্রুপে ভ্যাকসিন দিতে আপনি আবার এক্সপোজড হয়ে যাবেন। তো বাস্তবতা হচ্ছে যে আসলে টিকা নিবেন অন্যতম টুলস হিসেবে, এবং এই মহামারী প্রতিরোধে আমাদের সবাইকে আবার সেই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মহামারী কালের সুবিধা এবং অসুবিধা, খারাপ ভালো মন্দ সবই আছে। হয়তো আমরা ভাগ্যবান অথবা দুর্ভাগা যাই বলি না কেন, আমরা একটা টিকাও পেয়েছি এবং টিকার ট্রায়ালের মধ্যেও আছি। সব কিছু মিলিয়ে এই একটা মহাকাল, সেই মহাকালটার নানান এক্সপেরিমেন্টের মধ্যে যাওয়াটা অনেকভাবে উপভোগ করে। আমার মনে হয় ভয় না পেয়ে উপভোগ করা এবং স্বাস্থ্যবিধি মানাটাই বোধহয় সবচেয়ে বড় টিকা হিসেবে আমাদের কাজ করবে। অনেক ধন্যবাদ যারা ছিলেন আমাদের সঙ্গে।